Good morning, my dear student. Assalamu alaikum. This is Mohammad Saddam Hussain, Assistant Teacher in English, Srishti Center School and College, Rajshahi. Dear student, I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা খুব ইউনিক এবং খুবই মজাদার একটা বিষয় হবে। এর কারণ হচ্ছে তোমরা ক্লাস 4-এর যখন পরীক্ষার খাতায় কিছু লিখো সেই সময় সবচেয়ে বেশি যে জিনিসটা ভুল হয় সেইটা নিয়ে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। শুধু 4-এর বাচ্চারা না, অনেক বড় বড় ক্লাস 7, 8, 9 তারাও কিন্তু সেম জিনিসটাই ভুল করছে। সো আমি চাচ্ছি আমার 4-এর যে বাচ্চারা আছে তারা যেন খুব ছোটোকাল থেকেই এই বিষয়টা নিয়ে চর্চা করে এবং এগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করে তারপরে পরবর্তী ক্লাসে যায়। সো ডিয়ার স্টুডেন্ট, WH কোশ্চিন যেগুলো আছে সেই WH কোশ্চিনগুলো থেকে কিভাবে সুন্দরভাবে আনসার লেখা যায় এবং টেন্স এবং সেন্টেন্সের সঠিক ব্যবহার করে এই জিনিসটা কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন আমাদেরকে আগে সুন্দরভাবে পড়তে হবে। পড়ার পরে দুইটা জিনিস সেখান থেকে মনে রাখতে হবে। এক হচ্ছে এটা কোন টেন্সে আছে, 2 নম্বর হচ্ছে এখান থেকে কি চাচ্ছে। এই দুইটা জিনিসকে যদি আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি দেন আমার কাছে প্রশ্নের আনসার দেওয়াটা সবচেয়ে সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যাওয়ার আগেই গত ক্লাস থেকে যে সমস্যাগুলো নিয়ে সমাধান হয়েছে বা গত ক্লাসটি যে বিষয়ের উপরে হয়েছে সেখান থেকে 2-1টা প্রশ্ন তোমাদেরকে করে আমি আজকের ক্লাসের আলোচনায় যাব। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি মনে আছে গত ক্লাসে লাইভ ক্লাসে আমরা কি বিষয় নিয়ে ক্লাস করেছিলাম? থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার দিয়েছ। গত দিন আমরা মডেল কোশ্চিন 2-এর আনসিন প্যাসেজের প্রশ্নগুলো সলভ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলো তো সেইখানে ক্লাসের মধ্যে কোন কোন প্রশ্নগুলো সলভ করা হয়েছিল দেখি মনে আছে কি না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফিল ইন দ্য গ্যাপ এবং ট্রু ফলস। আমরা কিন্তু ক্লাসের মধ্যে ফিল ইন দ্য গ্যাপ এবং ট্রু ফলস কীভাবে খুব সহজভাবে খুব অল্প সময়ে সঠিকভাবে আনসার করা যায় সেই টেকনিকগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আজকে আমি আলোচনা করছি এর পরবর্তী যে আইটেমটা আছে, দ্যাট মিনস প্রশ্ন উত্তর। প্রশ্ন থাকবে, সেখান থেকে কিভাবে সঠিক উত্তর দেওয়া যাবে এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসটা তৈরি করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে প্রথমেই একটি প্রশ্ন আমি এখানে বোর্ডে দিয়েছি। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখবে এবং এখান থেকে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা। এখানকার প্রশ্নটা কি বললাম? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা। তার মানে নাফিসা সম্পর্কে তুমি কি বোঝো। আমি প্রথমেই আমার আলোচনায় বলেছিলাম যে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা নাম্বার হচ্ছে কোন টেন্সে আছে আর 2 নাম্বারটা হচ্ছে প্রশ্নতে কি জিজ্ঞেস করা হয়েছে। এই 2টা জিনিস যদি আমার মাথায় যায়, আমি যদি বুঝতে পারি, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এইটার আনসার দিতে পারবে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নাফিসা। এর মানে হচ্ছে তুমি নাফিসা সম্পর্কে কি জানো বা কি বোঝো বা কি বলবে, এটা হচ্ছে এটার আনসার, মানে ট্রান্সলেশন যাকে বলে। এখন চলো 2 নম্বর আইটেমে যায়, যেটা হচ্ছে টেন্স। এটা কোন টেন্সে আছে, অর্থাৎ প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় ডু অথবা ডাজ এই 2টা জিনিসকে নিয়ে আসতে হয়। তো এখানে প্রশ্নের মধ্যে ডু আছে, এর মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করা হয়েছে। সো প্রশ্ন যদি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে, এর মানে আমাকে আনসারটাও দিতে হবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই। অন্য কোনো উপায়ে দিলে সেটা সম্পূর্ণ ভুল হবে। আমরা প্যাসেজ থেকেও সরাসরি লিখতে পারবো না যদি না প্যাসেজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা থাকে। যদি বলা থাকে তাহলে লিখব, যদি বলা না থাকে অন্য টেন্সে থাকে তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করে এনেই লিখতে হবে। তাহলেই তুমি সঠিক মার্ক পাবে এবং সুন্দর হবে। সো এই যে প্রশ্নটা আমি দিয়েছি, এই প্রশ্নটার যে আনসারটা হতে পারে সেইটা চলো আমরা প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে দেখি এইটা আদৌ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা আছে কিনা। যদি বলা না থাকে তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে আগে কনভার্ট করব, দেন আমি এখানে লিখব। সো এখানে বলেছে নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। এর মানে কি? এর মানে প্যাসেজেও দেখতে পাচ্ছি, ভাগ্য ভালো আমাদের, প্যাসেজেও দেখতে পাচ্ছি যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলা আছে। যেহেতু প্যাসেজের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অতএব আমি প্যাসেজ থেকে সরাসরি এই লাইনটা এই প্রশ্নের আনসার আকারে লিখতে পারি। তাহলে কি হবে? দেখো এখানে বলা হবে নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস।
আমরা নাফিসা সম্পর্কে এইটুকুই জানি, গোটা প্যাসেজে তার সম্পর্কে এইটুকুই বলা আছে। এখন প্রশ্ন হতে পারে স্যার আরও অনেক কিছু তো বলা আছে, তাহলে আমরা এইটুকুই কেন নিব? এইটার ব্যাখ্যা হচ্ছে আমরা যখন কারো সম্পর্কে জানতে চাই, তার নামটা জানতে চাই আর সে কি করে, এইটুকু দুইটা জিনিস জানলেই আমাদের তার সম্পর্কে জানা হয়ে যায়। তো ঠিক এই সেন্সে আমরা এই প্রশ্নটার আনসারের জন্য এই আনসার দুইটা লিখতে পারি। একটা হচ্ছে নাফিসা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 অ্যান্ড শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। এইটা হচ্ছে নাফিসা সম্পর্কে উত্তর। আশা করি তোমাদের কাছে সহজ হয়েছে। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে হোয়েন ডাজ শি গেট আপ। হোয়েন ডাজ শি গেট আপ, ভালো করে প্রশ্নটাকে ফলো করো। প্রশ্নে বলা হয়েছে হোয়েন ডাজ শি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ডাজ কেন হলো? এখানে ডাজ হচ্ছে এই কারণেই, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে শি আছে। শি যখন বসে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করার জন্য ডাজ নিয়ে আসতে হয়। আর এখানে তাহলে ডাজ হচ্ছে কোশ্চেন করার জন্য হয়েছে। এখন এইটার আনসার মানে কোন টেন্সে আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর এইটা কি জিজ্ঞেস করেছে? এখান থেকে জিজ্ঞেস করেছে সে কখন ঘুম থেকে ওঠে। তাহলে আমরা নিশ্চয়ই জানি সে কখন ঘুম থেকে ওঠে। চলো প্যাসেজে যাই। প্যাসেজে যেটা বলা হয়েছে সেখানে বলা হলো যে শি গেটস আপ অ্যাট 6 o'clock। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রশ্ন করার সময় ডাজ নিয়ে আসতে হয়। এই দুইটা জিনিস মনে থাকে না বাচ্চাদের, তারা সবসময়তে এখানেই ভুল করে। তো এই যে প্রশ্নটা আমি দিয়েছি, এই প্রশ্নের যেটা আনসার হবে সেটা হচ্ছে শি গেটস আপ অ্যাট 6 o'clock। এখানে ডাজ আসার কারণে আমরা আনসারে গেটের সাথে এস যুক্ত করেছি। যদি এখানে ডাজ না থাকতো তাহলে কিন্তু আমরা গেট ওটাকেই লিখতাম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে কি কি শিখলাম? এখান থেকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে যখন আমাদেরকে প্রশ্ন করবে আমরা খেয়াল রাখবো প্রশ্নটা কোন টেন্সে করেছে এবং প্রশ্নটাতে কি চাচ্ছে। দ্যাট মিনস আমরা দুইটা জিনিস মনে রাখবো। এরপরে আমরা সেই প্রশ্নের আনসারের জন্য প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আগে চেক করে দেখব যেইটা আনসার হবে সেইটা সেম টেন্সে আছে কিনা। দ্যাট মিনস যে টেন্সে প্রশ্ন করা হয়েছে সেই টেন্সে ওই প্রশ্নটি আছে কিনা। যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি হুবহু আমরা ওই সেন্টেন্সটা লিখব। আর যদি না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? ওই সেন্টেন্সটাকে বি ভার্বটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা ইজ দিব, ঠিক আছে? অর্থাৎ টেন্সের পরিবর্তন করে আমাদেরকে লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়গুলো এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে আপকামিং ক্লাসগুলোতে তোমাদের জন্য অনেক বড় একটা বেনিফিটেড বিষয় হবে, অনেক ভালো মার্ক উঠবে, অনেক সুন্দর পরিষ্কার নির্ভুল লেখা হবে। আমি চাচ্ছি আমার স্টুডেন্টগুলো যেন এখন থেকেই এই সমস্ত ক্রুশিয়াল বিষয়গুলো নিয়ে ডিসকাস করে, এই সমস্ত ক্রুশিয়াল বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করে, তাহলেই কিন্তু তারা কি করবে? বেটার লাইফে, আরও ফিউচার লাইফে ভালো করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে দুইটা প্রশ্ন তোমাদের এখানে দেখালাম এবং আশা করেছি যে এই দুইটা প্রশ্নের মধ্যে থেকেই কিভাবে পরীক্ষার খাতায় প্রশ্নের আনসারগুলোকে সুন্দরভাবে লেখা যাবে, কিভাবে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে, এখান থেকে কি যাচ্ছে। তারপরে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে সুন্দর করে দেখব, যদি সেইটা প্রশ্নের সাথে মিলে যায় তাহলে আমরা সেম লিখব, যদি না মিলে যায় তাহলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। আরও কিছু শিখলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শিখেছি। প্রশ্ন করার সময় সাহায্যকারী ভার্ব আকারে ডু অথবা ডাজ আসে। ডাজ হবে তখনই যখন সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য সবার ক্ষেত্রে হবে ডু। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলেই আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আরও একটা প্রশ্ন বলছে হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট। হাউ ইজ নাফিসা অ্যাজ এ স্টুডেন্ট, এইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এইটা আমরা প্যাসেজ থেকে নিশ্চয়ই খুঁজে বের করতে পারবো। সো তিন নম্বর যে প্রশ্নটা আছে সেখানে আমরা অলরেডি বলে ফেলেছি হি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হিজ শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। সো এখানে আমরা 3 নম্বরের জন্য কোনো চেঞ্জ করতে হচ্ছে না, কারণ প্রশ্ন যেভাবে আছে আমাদের প্যাসেজে আনসারটাও ঠিক সেইভাবেই আছে। অতএব বুঝতেই পারছি এখানে কোনো চেঞ্জ দরকার নেই।
এখানে প্রশ্ন থেকে আনসার লেখার সময় সরাসরি প্যাসেজে যে লাইনটা দেওয়া আছে সেটা উঠাই দিলেই হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, 4 নম্বরের প্রশ্নটা একটু দেখো। হোয়েন ডাজ হার স্কুল স্টার্ট অ্যান্ড ব্রেক আপ। এখানে দুইটা প্রশ্ন করা আছে। একটা হচ্ছে হোয়েন ডাজ হার স্কুল স্টার্ট অ্যান্ড ব্রেক আপ, তার মানে কখন শুরু হয় এবং কখন শেষ হয়। অর্থাৎ আমাদেরকে এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করেছে। হোয়েন মানে হচ্ছে সময়, হোয়েন মানে সময়। দ্যাট মিন্স যখন হোয়েন দিয়ে প্রশ্ন করবে তখন আমাদেরকে কি করতে হবে, সময়টাকে প্রাধান্য দিতে হবে, সময় খুঁজতে হবে। এখন আমরা নিশ্চয়ই জানি তার স্কুল কখন স্টার্ট হয় এবং কখন ব্রেকআপ হয়। সো দেখো, তারপরে আমরা একটু প্যাসেজে খুঁজে দেখি। এখানে বলা হয়েছে যে হার ক্লাস বিগিনস অ্যাট 10 AM। এটার মানে হচ্ছে তার স্কুল শুরুই হয় 10টার সময়। তাহলে আমরা কি লিখবো, হার ক্লাস স্টার্টস অ্যাট 10 AM। এখানে স্টার্টস কেন বলা হলো, এখানে স্টার্টস কেন বলা হয়েছে বলতে পারবে? এটার ব্যাখ্যা কিন্তু আমি কিছুক্ষণ আগেই দিয়েছি, খুব সুন্দর দিয়েছো। এটা স্টার্ট হয়েছে এই কারণে, কারণ প্রশ্নে ডাজ আছে এবং এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের এখানে কি হয়েছে, ডাজ থাকার কারণে আমরা এখানে স্টার্টের সাথে এস যোগ করেছি। তার মানে আমাদের একটা অংশের উত্তর শেষ। উত্তরটা কি, সেটা হচ্ছে যে হার ক্লাস বা হার স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। এরপরে চলো ব্রেকস আপ অ্যাট 2 o'clock। তাহলে আবার সেমভাবে লিখবো, হার স্কুল ব্রেকস আপ অ্যাট 2 o'clock। হার স্কুল ব্রেকস আপ অ্যাট 2 o'clock। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি আমার কথা ফলো করো তাহলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন তোমাদের প্রশ্নে ডু অথবা ডাজের ব্যবহারটা আসে তখন তোমাদের আনসারগুলোতে বেশি ভুল হয়। এই ভুলটা যেন না হয়, যার জন্যই আমি আজকের ক্লাসটাকে একটু স্পেশালভাবে তৈরি করেছি, যেন এই ক্লাসটা দেখার পরে ক্লাসে যে কথাগুলো তোমাদেরকে বলা হয়েছে সেগুলো একটু মনে রেখে প্র্যাকটিস করলেই বিষয়টা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। এবং তোমাদের প্রশ্নে যে 10 মার্ক থাকে সেই 10 মার্কে এই ধরনের ভুল হওয়ার কারণেই 2-2.5 মার্ক 3 মার্ক নষ্ট হয়ে যায়। আমি আশা করছি সেমিস্টার পরীক্ষার খাতায় এই ধরনের কোনো ভুল হবে না এবং তোমরা পরিপূর্ণ মার্ক পাবে। আর একটা কথা, তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তখন অবশ্যই খাতায় কোনো ধরনের ওভার রাইটিং, কাটাকাটি এবং খাতা নষ্ট করা চলবে না। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিষ্কার করে লিখবে। আমি চাই সকলের খাতা যেন সুন্দর হয়, পরিষ্কার হয়, কাটাকাটি না হয়। কারণ তোমরা বাসায় পরীক্ষা দিচ্ছ, তোমরা বাসায় অনেক সময় ধরে পরীক্ষা দাও, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু লেখাটা যেন ভালো হয়। ডিয়ার স্টুডেন্ট, এই অ্যাডভাইসগুলো অবশ্যই মানবে, সে অনুসারে তোমরা পরীক্ষা দিবে। সকলের পরীক্ষা ভালো হবে আমি আশা করছি। আর সকলে আমার জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো। আর রমজানের দিন সকলেই রমজান সাওম পালন করো, নিয়মিত নামাজ পড়ো, সদা সত্য কথা বলো। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের যে এইচডাব্লিউ থাকছে সেই এইচডাব্লিউ হচ্ছে এই যে 4টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এই 4টা প্রশ্ন সুন্দরভাবে তোমরা কি করবে, খাতায় লিখবে এবং খাতায় লিখে অবশ্যই তোমরা এখান থেকে পরিপূর্ণভাবে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। ডিয়ার স্টুডেন্ট, আমি যে কথাটা নিয়ে এখন আলোচনা করলাম সেইটা আশা করি তোমরা সকলেই মনে রাখবে, সকলেই এইভাবে কাজ করবে এবং কখনো ভুলবে না লেখাটা যেন পরিষ্কার হয়। তোমরা যে খাতায় লিখছো সেই লেখাটা যেন পরিষ্কার হয়। তোমরা আজকের ক্লাসের যে এইচডাব্লিউ আছে সেই এইচডাব্লিউটা সুন্দরভাবে খাতায় লিখে নিজ নিজ গ্রুপে পোস্ট করো। তোমাদের নাম দিতে হবে এবং সাবজেক্টের নাম দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।